সুধীমণ্ডলী, স্বাগত জিরো আওয়ার অনুষ্ঠানে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারের সামনে একজন কারারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমরা যখন এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি তার কয়েক ঘন্টা আগে ঢাকার কলাবাগান এলাকায় বাসায় ঢুকে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে, সামনে চলে এসেছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এসবই বিচ্ছিন্ন ঘটনা এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের ভালো। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার ডানে প্রথমে রয়েছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাবেক ডিজি পিআইবি, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ের আলোচনা শুরু করার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা যাচ্ছে সংসদের হাতে, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, বিচারপতিদের সুরক্ষা বাড়বে বললেন আইনমন্ত্রী। কাশিমপুর কারা ফটকে সন্ত্রাসী হামলায় কারারক্ষী নিহত, সন্দেহজনক একজন আটক, তদন্ত কমিটি গঠন, বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুইফটের নিরাপত্তা ভেঙেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সরানোর বার্তা পাঠিয়েছিল হ্যাকাররা, দাবি ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠানে। তনু হত্যার বিচার দাবিতে ছাত্র সংগঠনের হরতাল বিক্ষোভ, সড়ক অবরোধ, শিক্ষক হত্যায় প্রতিবাদ মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে 5 নম্বরে বাংলাদেশ, আইসিসি সভা শেষে দেশে ফিরে জানালেন বিসিবি সভাপতি। অনেকগুলো মন খারাপ করা সংবাদের মধ্যে একটি ভালো সংবাদও রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাসে, আইসিসি স্ট্যাটাসে 5 নম্বরে উঠে এসেছে। দুবাইয়ে আইসিসির বৈঠক শেষে দেশে ফিরেছেন বিসিবির সভাপতি এবং তিনি আমাদের এই সুখবরটি দিয়েছেন। সাথে সাথে এটিও জানিয়েছেন যে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ নেবে এবং আমাদের নিচের দিকে অনেক বড় বড় দল রয়েছে যারা অনেক আগে থেকেই ক্রিকেট খেলছেন। ক্রিকেটের এই উন্নতি অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখছি। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, শুরু করেছিলাম জননিরাপত্তা দিয়ে। গত কয়েকদিনের যেসব ঘটনা, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নানান ধরনের ঘটনাই ঘটে। এর আগে বিদেশি খুন হয়েছে, তার পিছনে বলা হয়েছে যে সংগঠিত একটি বিদেশি ষড়যন্ত্রও রয়েছে। কিন্তু এই গত কয়েকদিনে যেসব ঘটনাগুলো ঘটেছে এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না, পরিস্থিতি ততটা খারাপ নয় এবং এগুলো যেগুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আপনি সার্বিক বিষয়গুলো একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে কিভাবে দেখেন? এখন বিচ্ছিন্ন ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী কি বিবেচনায় বলেছেন সেটা আমি বলতে পারি না। ধরেন এই সরকারেরই হলো সহযোগী জাতীয় পার্টি, তার প্রধান এরশাদ আজকে বলেছেন যে গত 3 মাসে 1500 হত্যাকাণ্ড হয়েছে এবং তার একটিরও বিচার হয়নি। অর্থাৎ 1500 বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে 3 মাসে, ডেইলি অ্যাভারেজে 500। আজকে আপনি নিজেই বলছেন যে আমরা ওই পর্যন্ত নিউজটা দেখে এসেছিলাম যে কাশিমপুর কারাগারের প্রধান নিরাপত্তা রক্ষী যিনি এলপিআরে আছেন তাকে কারাগারের গেটেই গুলি করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনাটা 11টায় 4টার দিকে বোধহয় কলাবাগানে 2 জন মানুষকে ঘরে ঢুকে খুন করা হয়েছে। আপনি কতগুলো জিনিস দেখবেন, খুনটাই কিন্তু একমাত্র ইন্ডিকেটর নয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিওরেট করার একমাত্র ইন্ডিকেটর না। রেপ কি মাত্রায় হচ্ছে যে শিশু কিশোরী ঘরের ভেতরে ঢুকে গণধর্ষণ, ধর্ষণ ইত্যাদি এরকম নিষ্ঠুর কাণ্ড প্রতিদিন ঘটছে। আমি যখন আপনাদের এখানে আসি তখন ফোনে আমার ফেনী করেসপন্ডেন্ট জানালো যে এখানে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন মারা গেছে, টোটাল আজকে 4-5 জন। তারপর বললো যে এবং আমাদের এখানে এখনই একটা ছোট মেয়েকে কতগুলো লোক ধর্ষণ করেছে। অর্থাৎ আপনি যখন এই জিনিসগুলোকে, ঠিক আছে স্বরাষ্ট্রমন্ত্রী কি স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে এই কথা বলছেন বা কি ভিত্তিতে বলছেন, কিংবা এ কথা সত্য যে পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই ভালো, এ কথা হয়তো সত্য, কিন্তু সেই সত্যটা এমন নিষ্ঠুর সত্য যে আমরা আসলে এটা গাল করতে পারছি না। যে উনি কথা বলতে বলতে আরো 3টা ঘটনা ঘটে গেল,
আরো 3 জন লোক খুন হলো, ঘরে ঢুকে খুন হচ্ছে, রাস্তাঘাটে খুন হচ্ছে, পুলিশ খুন করছে, আওয়ামী ক্যাডাররা খুন করছে, পেশাদার সন্ত্রাসীরা খুন করছে। কিছুদিন বলা হলো যে এটা আইএস, তারপর থেকে ভাষাটা বদলে গেল, এটা জঙ্গি গোষ্ঠীর তৎপরতা, দেশটা অশান্ত করার জন্য কেউ চেষ্টা করছে। ভাই, এরকম যদি চেষ্টা কেউ করে, সরকার হিসেবে সরকারের কর্তব্য হলো এই চেষ্টাগুলো না করা। উনি যতই বলুন না কেন, আমি তো খুব অনিরাপদ বোধ করি। আমি যখন ঘর থেকে বের হই, আমি অনিরাপদ বোধ করি যে আমি ফিরে যেতে পারবো কিনা। 20,000 50,000 টাকা নিয়ে ব্যাংক থেকে বেরোনো অনিরাপদ। সুতরাং আপনি এখন কেউ বেরোতে চায় না, এবং ব্যাংকগুলো কোনো ক্ষেত্রে কোনো ব্যাংক আইন করেছে যে 50,000 টাকা নগদ নেন, আর বাকি টাকা আপনি অন্যভাবে ওই কি অত সমস্ত বিস্তারিত আমি বুঝি না, অন্য টাকাগুলো সেভাবে নেন, 2 লাখ টাকা একসঙ্গে নিয়েন না, এটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। এখন পরিস্থিতি যদি এই হয়, এবং সেটা কোন দেশের তুলনায় ভালো কোন দেশের তুলনায় খারাপ তা আমি বলতে চাই না, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি সাংঘাতিক অনিরাপদ, আমি সাংঘাতিক আতঙ্কিত এবং বিপদগ্রস্ত। আমি এদেশের মানুষকে বোঝাচ্ছি যে ব্যাংক থেকে 20,000 টাকা নিয়ে বের হতে পারে না, 50,000 টাকা নিয়ে বের হতে পারে না, উৎপেকে থেকে ধরে। আর বিকাশের কর্মীকে গুলি করে টাকা ছিনতাই, এটা তো একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে প্রতিদিন। অর্থাৎ আমি বলছি যে একটা ইন্ডিকেটর, খুনটা একটা ইন্ডিকেটর নয়। ধরেন অ্যাভারেজে 20 জন খুন হয়, তো আমরা এমন কথাও শুনেছি যে আমেরিকায় তার চেয়ে অনেক বেশি খুন হয়। এতটুক জায়গা, এত মানুষ, খুন খারাপি হবেই। ঠিক এটা কোনো সরকারি ভাষা হওয়া উচিত নয়। খুন খারাপি একটা হোক, আপনি সেটাকে রোধ করার চেষ্টা করবেন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা কন্ট্রোল করেন, তাদের দায়িত্ব হলো যে আমরা একটিও খুন হতে দেব না। আমি কারোর উপর চাপায় দিলাম অনেক দেশের চাইতে ভালো, অতএব রিল্যাক্স, এটা তো হতে পারে না। সুতরাং আপনাকে যে খুনটা হয়, যে ঘটনাটা ঘটে, একজনের উপর চাপিয়ে দেওয়া হয় যে এটা কি জেএমবি, এটা অমুক, এটা তমুক, মানে যেই করুক প্রতিরোধ করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি খুঁজে বের করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। দেখেন কিরকম নিরাপদ এলাকায়, ক্যান্টনমেন্টের মতো এলাকায় আপনার তনু খুন হলো আজকে 1 মাস আর 7 দিন মতো। অ্যাকচুয়ালি কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট, সেটা নিয়ে এদিক ওদিক সেদিক কেমন জানি, এ কথা বলতে চায় না, ও কথা বলতে চায় না, আবার প্রথম যে করে এর আত্মীয় স্বজন, চাচা চাচিকে, প্রথমে তো বন্ধু বান্ধব এদেরকে নাজেহাল করেছে, এখন চাচা চাচিকে 4 বার জিজ্ঞাসাবাদ করেছে। কেন? ওর চাচা চাচি কি জানে? ওরা থাকে ক্যান্টনমেন্টের ভিতরে, ও তারা থাকে গ্রামে, কিন্তু তাদেরকে ধরে নিয়ে 4 বার জিজ্ঞাসা করছে। অর্থাৎ সন্তানহারা হয়েছে যে বাপ, তাকে সে অন্তত 10, 15, 20 বার সে ইন্টারোগেটেড হয়েছে, এবং তার আত্মীয় স্বজন যে যেখানে। অর্থাৎ আমি সন্তান হারিয়ে আমি দোষ করেছি, আমার সন্তান খুন হয়েছে, দোষটা যেন আমার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, রাত 11টার সময় তুলে নিয়ে গেল, রাত্র ভোর 5টার সময় ফেরত দিয়ে গেছে। এই সারা রাত ধরে ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত এই তনুর বাবা মা, তাদেরকে সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করেছে। ভাই, এটা তো কোনো সমাধান হলো না। আপনি এদেরকে কেন ধরতে পারবেন না? আজকে যখন এর বিরুদ্ধে হরতাল ডেকেছে বিভিন্ন স্টুডেন্ট ফোরাম এবং অন্যান্য হিউম্যান রাইটস ফোরাম, তখন তাদের উপর আপনি লাঠি পেটা করে করেছেন। কেন করেছেন? মানুষ প্রতিকার দাবি করবে না? প্রতিকার চাইবে না? যেমন ধরা যাক আজকে রাজশাহী একজন অধ্যাপক খুন হলেন, তার আগে রাতে 2 জন ছাত্রছাত্রী খুন হয়েছেন, তার আগে আরো 4 জন অধ্যাপক খুন হয়েছেন। তো আপনি এটাকে কোনো গুরুত্ব না দিলে তাহলে বিষয়টা খুব সহজ থাকে না। সুভাষ সিংহ, যে নাগরিক পার্সপেক্টিভে ডক্টর রেজাউল সিদ্দিকী যেটা বলছিলেন যে অনিরাপদ বোধ করছে সাধারণ মানুষ, আপনি কিভাবে দেখেন সার্বিক সিচুয়েশন? আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর রেজাউল সিদ্দিকী, তাকে আমার শুভেচ্ছা। যেই প্রসঙ্গগুলো এনেছেন উনি, এটাতে আমার বিরোধিতা করা কিছু নেই। এবং সেই নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত বক্তৃতা ছিল যে স্বাধীনতা মানে হচ্ছে অভাব থেকে মুক্তি, স্বাধীনতা মানে হচ্ছে ভয় থেকে মুক্তি। আমরা অভাব থেকে মুক্তি পেয়েছি, এটা আমরা সবাই স্বীকার করি। আর ভয় থেকে আমরা মুক্তি পাচ্ছি কিনা, এটি নিয়ে কিন্তু এখন বিবেচনার বিষয়। আমি ভয়ে আছি কিনা, সেই কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী, আমাদের জাতীয় কবি, তিনি তার কবিতায় লিখেছিলেন যে অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ, কান্ডারিয়া আজ দেখিব তোমার মাতৃ মূর্তিপণ। তা এই যে কান্ডারির যে ভূমিকার কথা এতক্ষণ ধরে ডক্টর রেজাউল সিদ্দিকী বললেন, যে তার কতটুকু দক্ষতা আছে, কতটুকু তার সেই মাতৃমূর্তিপণ আছে, যে মায়ের প্রতি, দেশের প্রতি তার সেই ক্ষমতা কতটুকু আছে, যোগ্যতা কতটুকু আছে। রাজনীতিকে যারা
নৈতিকতার দিক দিয়ে বিবেচনা করেন এবং রাজনীতিকে যারা সেই নৈতিকতাকে রুচিতে পরিণত করবার জন্য যারা ক্রমাগত চেষ্টা করেছেন, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো সবসময় খটকা লাগবে। এখন দেখবার বিষয় আছে, আমার মাঝে কাছে নিজের কাছেও খটকা লাগে। উইন গ্যালাপের জরিপ যখন বলে যে বাংলাদেশের ৭৪% মানুষ বলছে মানুষ ভালো আছে, শান্তিতে আছে, যখন এই জিপি মর্গান থেকে শুরু করে সমস্ত রকম আন্তর্জাতিক সংস্থা যখন বলছে যে বাংলাদেশ আগামী উন্নয়নকামী দেশের ৫টির মধ্যে একটি দেশ, তখন আমার কাছে খটকা লাগে যখন একদিনে যে বর্ণনাটা আসলো, এবং এটা আপনার টেলিভিশনেও আছে, এরকম কারারক্ষী খুন হয়ে যায়। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারাগারের গেটে গেটে। তো এটা আমার কাছে মনে হয় যে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সততা এবং দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যার সততা নিয়ে কখনো কেউ প্রশ্ন করেনি, এবং আমি তার মতো করে বিচ্ছিন্ন না বললেও একটা জিনিস বলবো যে এটা সার্বিক চিত্র নয়। কিন্তু যেটা ডক্টর রেজাউল সিদ্দিকী বলেছেন তার সাথে আমি একটু জোর দিয়ে বলবো, যোগ করে বলবো যে এটা প্রতিকারের দায়িত্ব কিন্তু সরকারের, যেহেতু সরকার দায়িত্বে আছে, সেই প্রতিকারটি সরকার করতে পারছে কিনা, এইটা দেখবার বিষয়। এই প্রতিকার এবং প্রতিরোধ এবং আগামীতে না ঘটা। আপনি স্যার তো উল্লেখে ডক্টর রেজাউল সিদ্দিকী উল্লেখই করলেন যে আমেরিকাতে প্রতি মিনিটে কতজন মানুষ খুন হয়, সেই পরিসংখ্যান কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে। কতটা শিশু অপহৃত হয় এটা কিন্তু আমাদের আতঙ্কিত করে। কিন্তু যখন আমি এই তুলনা করতে যাই যে বাংলাদেশে এই তুলনায় কম হয়েছে, সেই তুলনাটা আমি করব কিনা। বিদ্রোহী কবি কাজী নজরুল তার একটা গান গেয়েছিলেন যে সেই তার এই চিকল পরা ছল মধ্যে, তখন তিনি বলেছেন তোমরা ভয় দেখিয়ে করছো জয় শাসন, জয় দেখিয়ে নয়, ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। এখন ভয় দিয়ে আপনি শাসন করবেন না জয় দেখিয়ে শাসন করবেন, এইটা কিন্তু আপনার বেছে নেওয়ার ব্যাপার। আমাদের এই এখনকার এই গত 10 মিনিটে যে বক্তব্যগুলো শুনলাম কিংবা এই আলোচনার মধ্যে দিয়ে, তো এই কথাটাতে এটাই প্রমাণিত হয় যে কোনো কোনো ক্ষেত্রে আমরা ভয় দেখিয়ে শাসনের মতন ইঙ্গিত পাচ্ছি। এইটাই কিন্তু আতঙ্কের ব্যাপার, এটা আমার ভয়ের কারণ। তা আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশ আপনি যতই উপর থেকে তুলনা করেন না কেন, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। এটা যদি আমার সঙ্গে কেউ তর্ক করতে চান, এটা নিয়ে তথ্য উপাত্ত নিয়ে বসতে চান, আমি তথ্য উপাত্ত নিয়ে বসতে পারি এবং দেখাতে পারি বাংলাদেশ অনেক ভালো আছে। ডক্টর রেজাউল সিদ্দিকীও সেটা কিন্তু প্রকারান্তরে স্বীকার করছেন। কিন্তু আমি কেমন আছি, মানুষ কেমন আছে, সাধারণ মানুষ কেমন আছে, সে তাদের ওই যে অসহায় জাতি মরিচে ডুবিয়া, তাদের তো কোনো ভয়েস নাই। আপনি টেলিভিশনে আসেন, আপনি লেখালেখি করেন, আপনার উদ্বেগটা আপনি প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন। ডক্টর রেজাউল সিদ্দিকী একটি পত্রিকার সম্পাদক, তিনি বক্তব্য বিবৃতি এবং তার লিখনের মাধ্যমে তার উদ্বেগটা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু আমরা রাজনীতি যে 16 কোটি মানুষের জন্য করা হয়, সেই 16 কোটি মানুষের সবাই তো তাদের উদ্বেগ প্রকাশ করার সুযোগ পায় না। আপনি যে 74% মানুষ ভালো আছে বলছেন, যে এই মানুষদের ভয়েস, এই মানুষরা কি অবস্থায় আছে, আতঙ্কিত না নিরাপদ? সেটাই তো আমি 1 মিনিট না 1 মিনিট কম সময়। সেটা হলো ধরেন কলাবাগান এলাকায় আমি থাকি না, এখন কলাবাগানে ঘরে ঢুকে 2 জন মানুষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাহলে পুরো পাড়াটার অবস্থা কি হয়েছে? প্রত্যেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত। এবং এই খবরটা যখন আমি পেলাম, তখন আমি আমার ছোট ছেলেটা যে মানে 10 সেমিস্টারে পড়ে অনার্সে, তাকে আমি ফোন দিছি, বাবা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি ফেরত আসো বাসায়। মানে এই চিত্র কি সারা দেশের, মানে অর্থাৎ আমি যে কলাবাগানে মার্ডার আমার বাসায় হয় না, কিন্তু উদ্বেগটা একটা পাড়া ছড়িয়ে গেছে। কাশিমপুর কারাগারের গেটে যে লোকটা মারা গেলেন গুলিতে, তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, তার যেখানে বাড়ি, সেখানে কিন্তু একটা আতঙ্ক। তনু যখন খুন হলেন, তনুর কিন্তু গ্রাম জুড়ে একটা আতঙ্ক। ইভেন ক্যান্টনমেন্টে কি তনুর বয়সে আর কেউ নাই, আর কোনো মেয়ে নাই, আর কোনো ছেলে নাই, তারা কিন্তু একটা আতঙ্ক বোধ করবে। এইভাবে আতঙ্কটা ছড়ায়। মানে এই যে আপনি এই যে ছড়িয়ে যাওয়া আতঙ্ক, এটা কিন্তু অনেক ক্ষতি করে।
এবং এই ক্ষতিটা অনেক সময় চোখে দেখা যায় না, ভিতরের আতঙ্ক অন্য জিনিস। আমি আবার সে নেলসন ম্যান্ডেলার কথায় আসি, ভয় থেকে মুক্তি, আমি ভয় থেকে মুক্তি পাচ্ছি কিনা। এবার আমি সার্বিক বিবেচনায় দু একটি কথা বলবো। বাংলাদেশে আপনি এটার সঙ্গে আমি একটু যোগ করে, আপনি বলেছেন যে এটি সার্বিক চিত্র নয়, তাহলে সার্বিক চিত্র কোনটি? না, সার্বিক চিত্র নয়, সার্বিক চিত্র কোনটি, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি সোজাসাপটা উত্তর কিন্তু নাই। আমি যদি আপনার বিস্তার করবার যদি 1 মিনিট সময় পাই, আমি বিস্তৃত করছি। একটা বিষয় যে বাংলাদেশের এখন যে আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আজকে উল্লম্ফনই বলবো, এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়, বাংলাদেশের মানুষের সমস্ত কিছু এগিয়ে যাওয়া, এই যে সমৃদ্ধির দিকে যাওয়া, এটার কিন্তু একটা গর্ব যাতনা আছে। এই যাতনার সময় আমি আবার সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। কারণ যখন এরকম কোন এক ধাপ থেকে আর এক ধাপ যখন যায়, দ্রুত যায়, তখন এই বিষয়ে কিন্তু অনেক পরিস্থিতি তৈরি হয়, এবং যারা এইটা পরিস্থিতি খারাপ করে নিজেদের মতলব হাসিল করতে চায়, তারা কিন্তু এই পরিস্থিতির অপেক্ষায় থাকে। এইটা করতে না দেওয়াটাই হচ্ছে সরকারের দায়িত্ব। সেই ক্ষেত্রে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওরকমভাবে বলতে পারছি না বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একটা জিনিস সত্য, এই যে আপনি 1972 থেকে 1975 সাল পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধুর 1314 দিনের যে শাসন আমলের ঘটনায়, আপনি ওই সময়কার যদি সব ঘটনাগুলো বিশ্লেষণ করেন, দেখবেন এরকমভাবে কিন্তু নানা রকম চক্রান্ত করে কিন্তু নানান রকম হত্যা, খুন, ঈদের জামাতের মধ্যে দাঁড়িয়ে সংসদ সদস্যকে হত্যা করা, নানান রকম হত্যার কিন্তু ঘটনা ঘটিয়েছিল। আমার কেন কাছে মনে হয় সরকার এ ব্যাপারে কিন্তু পুরোনো দিনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, যে কারা করছে, কিভাবে করছে। এবং আমি প্রতিটা ঘটনায় আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একটা ব্যাপারে একমত, আজ পর্যন্ত যে সমস্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, সরকার সবকটিরই কিন্তু বিচারের আওতায় এনেছে। আমি এখানে একটু ডক্টর রেজওয়ান সিদ্দিকীর কাছে আসতে চাই, যে ঘটনা যেটিই হোক, ঘটনা বিচ্ছিন্নই হোক আর ঘটনা সংগঠিতই হোক, ঘটনার পিছনে চরমপন্থী থাক আর আইএস বা জঙ্গি গোষ্ঠী থাক, ঘটনা ঘটার পর যেটি সুভাষ সিংহ বলছিলেন যে এগুলো আমরা ধরতে পারছি কিনা, আইনে সুপর্দ করতে পারছি কিনা, তাহলে তো মানুষের আস্থার জায়গাটা ফিরে পাবে। সেই জায়গাটা, সেই প্রচেষ্টাটা আপনি কিভাবে দেখেন, সেটা আছে কিনা? সেই প্রচেষ্টা অতি সামান্য। আমরা যেমন সাধারণ কয়েকটা উদাহরণ আপনারা সামনে নেন, যে ধরেন খুব রিসেন্টলি যে ঘটনা, সেটা হলো তনু। তারপর আসেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার আগে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার আগে আসেন বিদেশি 2 জন নাগরিককে হত্যা, একজন ঢাকায় একজন রংপুরে। তো এভাবে যদি আপনি একটার পর একটা আসেন, ধরেন এই ঘটনাটার পরে আরেকজন ছেলে খুন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সে নিজাম উদ্দিন সামাদ, তার খুনের কিন্তু কোনো অ্যাকচুয়ালি সেটা চাপাই পড়ে গেছে, এটা কোনো বোঝা যাচ্ছে না। এখন কথা হলো যে এই গোটা জিনিসটাকে বিচ্ছিন্ন ঘটনা বা এটা না বলে, যখনই এ ধরনের একটি ক্রাইম সংগঠিত হয়, সে ক্রাইমের, আমি সবগুলি বলছি, ক্রাইম শুধু ওই খুনি ক্রাইম নয়, আরো যে কোনো ক্রাইম সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন হয়, যদি তাকে বিচারের আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এটা হয় না। যেমন আজকে সংশয় কেন হচ্ছে যে তনু হত্যার বিচার পাবো কিনা, আজকে সংশয় কেন হচ্ছে যে এরা এই ভদ্রলোক মারা গেলেন, সঙ্গে সঙ্গে বলা হলো এটা জঙ্গি গোষ্ঠীর কাজ। এখন চট করে অধ্যাপক রেজাউল করিম সাহেব, উনি মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে বলা হলো জঙ্গি গোষ্ঠীর কাজ। তার ফ্যামিলি বলছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদে গিয়ে নামাজ পড়তেন। এখন জঙ্গি গোষ্ঠী এরকম একজন লোককে মারবে কেন? যে ব্লগারকে মারছে আপনি চালায়া দিলেন, কিন্তু একজন এরকম মানুষকে হত্যা করছে বলে চালেই দেয়া যাবে না। হতে পারে, হলে আপনি আসলে খুঁজে বের করার চেষ্টা করেন এটা জঙ্গি গোষ্ঠীর কাজ বলে আপনি একটা রিল্যাক্স মোডে বসে গেলেন, তাহলে তো হবে না। অ্যাকচুয়ালি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কঠোর অবস্থান দরকার, সেই অবস্থানটা নিয়ে খুঁজে বের করতে হবে কোনটার কিনারা হচ্ছে। এই যে এতগুলো ব্লগার খুন হলো, কোনো কিনারা হয়েছে? পাবলিশার খুন হলো, দীপন, কোনো কিনারা হয়েছে? কিচ্ছু হয়নি তো। অভিজিৎ, কি হয়েছে? কিছুই হয় নাই। বৈশাখী অনুষ্ঠানে মেয়েদের এভাবে লাঞ্ছিত করা হয়েছে, পুলিশ রিপোর্ট দিয়েছে, ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে, তারপরে একজনকে ধরে আনছে। ফাইনাল রিপোর্ট আপনি তাহলে দিলেন কেন? প্রথম দিকে বললেন যে এটা কোনো এ ধরনের ঘটনাই ঘটে নাই। তারপরে যখন সমস্ত আমরা মিডিয়া কর্মীরা যখন সব তুলে ধরলাম, প্রত্যেকের ছবি চেনা যায় এরকম করে, তখন স্বীকার করতে হলো যে ঘটনা ঘটেছে। তো কেমন কথা? অর্থাৎ ঘটনা ঘটেই নেই হলে কোনো দায় দায়িত্ব নেই, আপনি হাফ ছেড়ে দিতে পারেন,
সুতরাং জঙ্গি গোষ্ঠী মেরেছে বললে দায় দায়িত্ব শেষ, আপনি চুপ করে বসে গেলেন। চুপ করে এইভাবে সমাজের ভেতরে অর্থাৎ এই যে বিচারহীনতা, এটা সমাজের ভেতরে আরো অপরাধকে উস্কে দেয়, প্রশ্রয় দেয়। অনেক ধন্যবাদ ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং সুভাষ সিংহ রায়। আমরা একটা বিরতি নেব, বিরতির পর বাকি আলোচনা আবার ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। এই আলোচনায় আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা এই আলোচনা করছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মানুষের আস্থা বিশ্বাস নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে। সুভাষ সিংহ রায়, বিরতির আগে ডক্টর রেজওয়ান সিদ্দিকী যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা, খুন খারাপি এগুলো একটি দেশে, একটি জনবহুল দেশে অন্যান্য দেশের তুলনায় কোনো অস্বাভাবিক কিছু না। সেটি কি মাত্রায় হচ্ছে এবং যারা খুন হচ্ছেন বা যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলো ডিটেক্ট করে বিচারের আওতায় আনা যাচ্ছে কিনা সেই প্রসঙ্গে কিন্তু সেই প্রচেষ্টাকে যথেষ্ট মনে করেননি ডক্টর রেজওয়ান সিদ্দিকী। তিনি মনে করছেন যে সরকারকে আরও কঠোর হওয়া উচিত এবং অনেক ক্ষেত্রেই রিল্যাক্স মুডে থাকছে। আপনি কি মনে করেন যে সরকারের প্রচেষ্টা? ডক্টর রেজওয়ান সিদ্দিকীর বক্তব্য থেকে দুটি বাক্য আপনি উৎকলন করলেন সর্বশেষ। একটা হচ্ছে সরকারের পদক্ষেপ যথেষ্ট মনে করছেন না, আর আরেকটাই হচ্ছে পরবর্তীতে যে রিল্যাক্স মুডে আছে। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা শব্দ ছিল যে ক্ষমা যেখানে ক্ষীণ দুর্বলতা, হেরুদ্দ কঠোর জন হতে পারি তোমার আদেশে। আমাদের এখানে ক্ষমা করার কোনো সুযোগ নাই, রাজধর্ম বজ্র সুকঠিন, ক্ষমার কোনো সুযোগ নাই, রিল্যাক্স মুডে থাকারও কোনো সুযোগ নাই। এই জায়গাটাই নিয়ে আমার কথা যে সরকার কতটুকু এ ব্যাপারে দায়িত্ব পালন করছে, দায়িত্ব পালনে সক্রিয় কিনা, এইটাই হচ্ছে দেখবার বিষয়। আপনি দেখেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর বাংলাদেশে গণমাধ্যমে কিন্তু অনেকেই বলেছেন, আমি ওই সময়ের 10-12 দিনের মধ্যে দেখবেন যদি ভিডিও ফুটেজগুলো নেন, আমাদের গণমাধ্যমে আমাদের ঋদ্ধিমান মানুষরা সকলে বলেছিলেন, প্রায় সকলেই, যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হবে না, হবে না, হবে না। হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রাজন হত্যাকাণ্ডের বিচার হয়েছে খুব দ্রুত সময়ে। রাজনটাই বড় উদাহরণ। তো এই যে এই কাজগুলো করতে পারাটা, এটা কিন্তু একটা সক্ষমতার বিষয়। আর যে কাজগুলো হয়নি, সেই কাজগুলো যে হচ্ছে না, এটাও কিন্তু ভাবার সুযোগ কম, কেননা এটা একটা চলমান প্রক্রিয়া। সব প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান করা যায় না। না, যেগুলো দেখুন যে অনেকগুলো ব্লগার খুন হয়েছেন, সেগুলো উদাহরণ দিয়েছেন। এই খুনগুলোর কিন্তু আসলে মানুষকে স্বস্তি দেওয়ার মতো কোনো তথ্য জানানো যায়। আপনি যদি এখন যদি সত্য যাচাই করতে যান, আপনি দেখবেন যে ব্লগার হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এবং কেন সময় এত বেশি লাগছে, এটারও কিন্তু এক ধরনের উত্তর কিন্তু আছে। কারণ সবকিছু, কারণ এরা যারা করছে এই শক্তিটা কিন্তু কম শক্তিশালী না। রাজনীতিতে যখন বলা হচ্ছে যে, ডক্টর রেজওয়ান সিদ্দিকী বললেন যে কেউ হত্যাকাণ্ড হলেই বলা হচ্ছে যে জঙ্গিরা মেরেছে, কারণ জঙ্গিরা এই কাজগুলো তো করেছে এবং তাদের মারার ধরন, তাদের হত্যা করার প্রক্রিয়া সবই তো একই রকম ভাবে ঘটেছে। আবার এটাও একবার বিষয়, এদের আড়ালে আবার অন্য কোনো শক্তি এই কাজটা করছে কিনা। সব ঠিক আছে, আপনি বলে দিলেন যে জঙ্গিরা করেছে, ধরন এক, তাহলে আপনারা যদি জানেন তাহলে তাদেরকে ধরতে পারছেন না কেন? সবাই তো সবসময় সবকিছু ধরতে পারবেন না। আপনি সব প্রক্রিয়া কিন্তু ধরতে পারবেন। ডক্টর রেজওয়ান সিদ্দিকী বললেন যে চেনা যায়, সবাইকে চেনা যায় না। আচ্ছা, চেনা যায় না বলেই আপনি বড় বড় গোয়েন্দা কাহিনীতে আপনি দেখবেন যে যারা হত্যাকারী তারা কিন্তু সর্বশেষ কিন্তু চিহ্নিত হয়। আপনি ফেলুদার চরিত্র বলেন, যত রকম চরিত্র আছে আমরা দেখি, এগুলো তার গোয়েন্দা চরিত্র কিন্তু শেষ মুহূর্তে আবিষ্কৃত হয়। সেই সর্বশেষটা আমি না, সেই সর্বশেষ মানে তো ইয়ে না। আমি যেই কথাটা, মানে আমার কথাটা স্যার নিশ্চয়ই ভালো লাগবে, যে বাংলাদেশের যেই শক্তিটা বাংলাদেশের এগিয়ে যাওয়াকে পছন্দ করে না, যারা মানুষকে হত্যা করে পুড়িয়ে বাংলাদেশকে স্তব্ধ করতে চান, সেই শক্তি কিন্তু এখনো সক্রিয়। আমি জানি না সরকার কতটুকু সক্রিয় এদের ব্যাপারে। ধন্যবাদ ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আমি ঠিক ওই জায়গাটাই আসতে চাচ্ছিলাম। সুভাষ সিংহ আমাকে আরো এগিয়ে নিয়েছেন যে
এখন অর্থনৈতিকভাবে বিভিন্ন ইন্ডিকেটরের কথা বলেছেন, গ্যালোপের কথা বলেছেন, জিপি মর্গানের কথা বলেছেন, এবং এটি বাস্তবতা। আমাদের অর্থনৈতিকভাবে যে অগ্রগতিগুলো হচ্ছে, যে সূচকগুলো, এটি বাস্তবতা। গতকাল বা পরশু বিআইডিএস, বাংলাদেশের অর্থনৈতিক গবেষণা পরিষদের একটা ভালো মানের প্রতিষ্ঠান, সেখানে অনেক আমাদের বিশিষ্ট জনেরা ছিলেন। সেখানে বলা হচ্ছে যে আমরা উন্নয়ন করছি, প্রবৃদ্ধি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, উল্লম্ফন ঘটছে, কিন্তু সেগুলো কি আমরা আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা বাদ দিয়ে শুধু উন্নয়নের পেছনে যাব? আপনি এই যে নিরাপত্তা পরিস্থিতি আলোচনা করলেন, তার সঙ্গে এই উন্নয়ন এবং এই ষড়যন্ত্র, যেটা সুভাষ সিংহ বলেছেন, এই কারণেই ষড়যন্ত্রগুলো হচ্ছে, মূল্যায়নটা কি? মূল সমস্যাটা কি, যেমন ধরেন সুলতানা কামাল কালকে বলেছেন যে যদি নিরাপত্তাই না থাকে তাহলে উন্নয়ন দিয়ে কি করব? সেই উন্নয়ন দিয়ে কি করবো যদি নিরাপত্তা না থাকে? মানুষ কিন্তু ধরেন মানুষের বেসিক অ্যাটিটিউডটা কি, সে নিরাপদে ঘুমাবে। ধরেন খুব খুব ভালো পুষ্টিকর খাবার খেয়েছে, সব মানুষ খাচ্ছে এখনো, সেটা আমি বিশ্বাস করি না। আর এই যে ইন্ডিকেটর পার ক্যাপিটা ইনকাম টিনকাম, এগুলোর মধ্যে অনেক গোজামিল আছে। যেমন ধরেন সুজন পরশুদিন বলেছে যে 7 বছরে 30,000 কোটি টাকা শুধু ব্যাংক সিস্টেম থেকে লুট হয়ে গেছে। তো এখন এই 30,000 কোটি টাকা কিছু লোকের পকেটে গেছে, এবং সেটা কিন্তু আপনি আমার ঘরে জিডিপি হিসেবে আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন, অর্থাৎ আমার ইনকাম বাড়িয়ে দেখেন না। সুজন যে তথ্য দিয়েছে সেই তথ্য নিয়ে কি আপনি নিশ্চিত যে এখন কথা হলো যে যদি সুজন যে ধরনের সংগঠন, সুজন যে ধরনের কাজ করে, তারা তো এই ব্যাংকিং সিস্টেম থেকে কি পরিমাণ অর্থ কোথায় থেকে কোথায় গেল, তারা তো একটা হিসেব দিয়েছে, তারা একটা হিসেব দিয়েছে। এখন আপনি হিসাবটা যদি না মানেন, তাহলে আমিও সরকারের হিসাবটা, যেমন ধরেন সরকার বলছে যে খুব ভালো আছে, দূর কি ভালো আছে, আমিও মানি না। অর্থাৎ কোথাও না কোথাও আপনাকে আস্থার জায়গা তৈরি করতে হবে, সরকারের ক্ষেত্রেই বলেন, সুজনের ক্ষেত্রেই বলেন। তো সুতরাং এই জিনিসটা, টোটাল জিনিসটা যে উন্নতির কথা, উন্নতি হলো নিরাপত্তা যদি আমার মোটেও না থাকে, আমি একটু কম খাই কিন্তু রাতে যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস কিন্তু দেখি নাই। ধরেন এই যে গ্রাম, এই ইলেকশন নিয়ে গ্রামটায় কি হচ্ছে, গ্রামগুলোতে এই ইউপি ইলেকশন নিয়ে দেখেন, আওয়ামী লীগেরই 2 গ্রুপ, বিএনপি টিএনপি তো ঝেঁটে বিদায় করে দেওয়া হয়েছে আগেই, সেটা বাদ দেন। আওয়ামী লীগের 2 গ্রুপের পরিস্থিতি এমন যে এই গ্রুপের হামলার ভয়ে ওই গ্রুপে মারামারি করে 2 গ্রুপই গ্রামে থাকতে পারছে না। এটা কিন্তু নিরাপত্তার অভাব। হয়তো উভয়েরই টাকা আছে, আপনি গ্রামে পিস্তল বের করছে, এরকম ঘটনা তো শুনি নাই। এবং পিস্তল প্রকাশ্যে বের করে ইউনিয়ন কাউন্সিলের একটা সদস্য পদের নির্বাচনে জেতার জন্য মোটরসাইকেলের মধ্যে পিস্তল বের করে রওনা হয়েছে, একদম বড় একটা রাইফেল নিয়ে রওনা হয়েছে। কি কি অর্থাৎ অনিরাপদ পরিস্থিতি গ্রাম জুড়ে বিরাজ করছে। এই যে আপনি গ্রামে পিস্তল দেখালেন, রাইফেল দেখালেন, এটা পুলিশের হাতে দেখে অভ্যস্ত মানুষ, কিন্তু কোনো সন্ত্রাসীর হাতে, মাস্তানের হাতে দেখে অভ্যস্ত নয়। এবং এরা একটা ইউনিয়ন পরিষদের ইলেকশন উপলক্ষে মাস্তান ভাড়া করে আনবেন, সে গুলি করে মেরে ফেলবে, তারপরে কিন্তু আমি এর সাপোর্টার। এটা নিয়ে যে এত বড় মারামারি ঘটনা, মারামারি লাঠালাঠি একটু যে হতো না কখনো, তো আমি বলছি না, কিন্তু খুনোখুনির যে মাত্রায় চলে গেছে, প্রায় 60-এর উপরে এই 3 দফা ইলেকশনে মানুষ মারা গেছে। তাহলে কি এইটা হয় নাই? হওয়ার ফলে কি হয়েছে? গ্রামগুলো কিন্তু অনিরাপদ হয়ে গেছে। না, গ্রাম কি শুধু অনিরাপদ এবং এই যে মানে মানুষের মধ্যে আতঙ্কই ছড়াচ্ছে? এই যে উন্নয়নের কথা আপনি যেটা বলছেন, এটা গ্রাম পর্যায়ে কি চিত্রটা? সাইফুল ভাই, আপনি আমার দিকে তাকিয়ে যেভাবে বলছেন যে উন্নয়নের কথা আপনি বলছেন, উন্নয়নের কথা আমি বলছি না, সারা বিশ্বব্যাপী বলছে এবং সবাই এটা স্বীকার করছেন। এখন উন্নয়ন কতটুকু হয়েছে এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমি গতকাল ছিলাম রাজবাড়িতে, আমি একটা গ্রামেও গিয়েছিলাম। কি পরিমাণ মানুষের মধ্যে জাগরণ ঘটেছে তার নিজের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে, এটা বলবার অবকাশ রাখে না। আপনি এখন রাত 3টার সময় যদি মহাসড়ক দিয়ে পঞ্চগড় চলে যান, আপনি দেখবেন যে শুধুমাত্র চারিদিকে শুধু আলো আর আলো এবং মানুষের কর্মকাণ্ড। এই যে ব্যাপারগুলো যারা পরাজিত শক্তি, আমি খুব জোর দিয়ে বলি, যারা এই বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, যারা বাংলাদেশকে পিছন দিকে টেনে ধরতে চায়, তারা কিন্তু কখনো মেনে নিতে পারে না। এবং তারা কিন্তু ষড়যন্ত্রের ক্ষেত্রে অনেক শক্তিশালী এবং তারা ওত পেতে চালায়। এই ওত পেতে থাকার বিষয়টি আপনাকে কিন্তু বিবেচনা রাখতে হবে। এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে, এই যে চারিদিকে বিভ্রান্তি ছড়ানো, চারিদিকে নানান ছলে বলে কৌশলে সামনের দিকে হাজির হয়ে এটি বিভ্রান্তি বিরাজাল তৈরি করা, এটা কিন্তু করতে তারা সক্ষম হচ্ছে। সরকারের দায়িত্ব
এই ব্যাপারে আরো অনেক 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 বেশি কঠোর হওয়া। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমরা আরেকটি বিরতি নেব এই আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটি বিরতির পর। সুধীমণ্ডলী, বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং সুভাষ সিংহ রায়। তারা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা ব্যবস্থা এবং পাশাপাশি উন্নয়ন এবং ষড়যন্ত্রের অংশটুকু। আমি সুভাষ সিংহ রায় যেটি বলছেন যে আমরা উন্নতি করছি, উন্নয়ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত রয়েছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশগুলো কখনো কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি ঘটনার মাধ্যমে ঘটানো হচ্ছে। যেমন সুভাষ সিংহ রায়ের আগেও বলেছেন যে ৭২-৭৫ সময়ে যে অবস্থাটা তৈরি হয়েছিল, তখন একটা জিনিস ছিল যে পাটের গুদামে আগুন, তারপরে খুন খারাপে যেটা বলছেন, তখন কিন্তু এর একটা সংঘবদ্ধ শক্তি ছিল। যেমন যখন ৭২-৭৩ সালের পরে জাসদের নেতৃত্বে আমাদের এখন তো অনেক খণ্ড জাসদের, তখন ঐক্যবদ্ধ যে জাসদ ছিল তাদের নেতৃত্বে একটি গণবাহিনী গঠিত হয়েছিল শেখ মুজিব সরকারকে হটিয়ে দেওয়ার জন্য বা পরাভূত করার জন্য। সে শক্তিটা কম বড় ছিল না এই কারণে যে তখন তাদের সবার কাছেই যুদ্ধ ফেরত অবস্থায়, এবং তারা অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধ ফেরত অবস্থায় তাদের হাতে যে অস্ত্র ছিল এবং তারা একটি পলিটিক্যাল আদর্শ নিয়ে সামনে ছিলেন, সেটা জনযুদ্ধ দিয়ে আরবান গেরিলার যুদ্ধের মাধ্যমে তারা এটা জয়লাভ করতে চেয়েছিলেন, শেখ মুজিব সরকারকে উৎখাত করে এখানে জনমানুষের সরকার তাদের ভাষায় সেটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন। ফলে সেই শক্তির সঙ্গে এখনো যদি আমার তো মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন তাহলে সেটাকে সংঘবদ্ধ শক্তি বলে এখনকার এদেরকে বিচ্ছিন্ন শক্তি বলবেন। কিন্তু এটা পসিবল যে ধরেন কোথাও কেউ পাকিয়ে উঠছে, আপনি যখন ন্যায় বিচার থেকে মানুষকে বঞ্চিত করেন, যেমন ধরেন ঝিনাইদহ, আপনি 40 মাসে 24 জন লোককে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ যে ঘটনা হলো 1 সপ্তাহ হবে না, লেস দ্যান দ্যাট, একটা এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এখন যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, সে ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তখন সেই স্কুলের সমস্ত পরীক্ষার্থী, তার সহপাঠীরা, তারা সব বের হয়েছে, পুরো এলাকার গার্জিয়ান সব বেরিয়েছে, বেরিয়ে গোটা রাস্তা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়েছে যে দিয়ে দিতে হবে। তার কিন্তু এই যে শত শত ছেলে স্কুল থেকে বেরিয়ে আসছে, তাদের কিন্তু পরীক্ষা ছিল, পরীক্ষা বাদ দিয়ে তারা বেরিয়ে এসছে, গার্জিয়ানরা বেরিয়ে আসছে, এলাকার মানুষ বেরিয়ে এসছে, তখন তার মুখ এবং হাত বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা নিরাপদে চলে গেছে। এখন কথা হলো যে এই যে একটা পরিস্থিতি, এটাকে আপনি কোনো সংঘবদ্ধ ভাবে আপনি, অর্থাৎ আমি প্রতিকার চাই কার কাছে? আমি প্রতিকার চাই ল অ্যান্ড অর্ডার কর্তৃপক্ষের কাছে যে আমি অনিরাপদ। কিন্তু ল অ্যান্ড অর্ডার কর্তৃপক্ষ যখন ছাগলে বেড়ায়, যখন কি ছাগল খায় নাকি বলে, তো সেটা যখন হচ্ছে, তখন কিন্তু মানুষ নিজে প্রতিরোধ গড়ে তুলছে। এই প্রতিরোধটা ভয়ঙ্কর, মানুষের প্রতিরোধটা কিন্তু ভয়ঙ্কর, যে মানুষ যখন মনে করে যে আমি কোথাও প্রতিকার পাবো না সরকারের কাছে, তখন আইন নিজের হাতে তুলে ডেঞ্জারাস। সেই পরিস্থিতি কিছুতেই কাম্য নয়, এবং সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য সরকারকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়। না, বিচারহীনতার সংস্কৃতির এই যে পরিস্থিতির কথা আমরা বলছি, আমি পুরনো ইতিহাসগুলো তো গেলামই না, আমি আজকাল যাবই না। বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে গেলে যেই দায়িত্বশীল সরকার এবং দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন, দায়িত্বশীল সুরাজনীতি প্রয়োজন, সেটা বাংলাদেশে ব্যর্থ হয়ে আছে, আমি স্বীকার করবই। এবং এটা কতটুকু দায়িত্ব সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে। লেখক শিবিরের একটা পত্রিকা বেরোছিল বঙ্গবন্ধুর সময়, তারা সে পত্রিকার হেডলাইন করেছিল, একজন বিশিষ্টজন, তিনি এখনো বেঁচেও আছেন, লিখেছিলেন সরকার পরিবর্তন করতে গেলে খুন করতে হয়। তা এখন 1972 থেকে 75 সালে বঙ্গবন্ধুর সময়ে যারা রাজনীতির নামে খুন করেছে, আর আজকে যারা জঙ্গিরা যখন তাদের আদর্শ বাস্তবায়ন, তথাকথিত বাস্তবায়নের জন্য খুন করছে, আমি এই খুনের মধ্যে অনেক সময় পার্থক্য খুঁজে পাই না। এবং এই প্রক্রিয়াগুলো কিন্তু চলছে,
এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি ঐক্যবদ্ধ হতে হয়, সেটা শুধুমাত্র সরকার দায়িত্ব পালন করতে পারবে না। এই যে বলছেন না, মানুষ ঐক্যবদ্ধ হলে ভয়াবহ হয়, ঐক্যবদ্ধ হলে মানুষ অনেক সময় ভয়াবহ হয় না। ঐক্যবদ্ধ হলে সরকার শক্তিশালী হয়। এই শক্তিশালী করার দায়িত্বটা হচ্ছে মানুষের কাছে এই তথ্যটা সঠিকভাবে পৌঁছে দেওয়া। আপনি আজকের গণমাধ্যমে আপনি রাজবাড়ির উদাহরণ দিচ্ছিলেন যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে, তাহলে এই যে ষড়যন্ত্র চক্রান্ত যদি বুঝতে পারে, তার বিরুদ্ধে সেই জাগরণ সৃষ্টিটা হচ্ছে না কেন? করবে কে? এবং এটা আমরা এখানে বসে দেখুন, আমি শেষ একটি আমার সময় নেই, 2 মিনিটে আপনি শেষ করবেন। আজকেই গণমাধ্যমের একটি বড় খবর হলো যে বাংলাদেশ বিশ্বের মধ্যে আরেকটি কারণে 1 নম্বরে, সেটি হলো বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক এখন তরুণ, সক্ষম, কর্মক্ষম জনগোষ্ঠী। আপনি তাদের কাজে লাগাতে পারছেন না কেন? সরকারকে কাজে লাগাতে পারছে না, এটা ঠিক না। কিন্তু কাজে লাগাতে এত কিছুর পরও, এত বিচ্যুতি, এত আমাদের দেশের জ্বালাও পোড়াও আন্দোলন, তার মধ্যেও কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে না। $1466 যে মাথাপিছু আয়, এই আয় যদি আপনি এদের মানুষের ভিতর নিরাপদ বোধটা যদি আসে, তাহলে আরো অনেক বড়। প্রথমেই আমি স্বীকার করলাম যে মানুষের যে নিরাপদ বোধ করা, কিন্তু আপনি যেভাবে আমরা এই চুলচেরা বিশ্লেষণ করছি, এটাও চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। এর পিছনের মদত কারা দিচ্ছে, এই মদতদাতা কিন্তু রয়েছে। এটা কিন্তু আমি এই অর্থে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হয়ে গেলাম, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। এই কারণে যে এই ঘটনাগুলো তারা ঘটিয়ে আসছে এবং তারা ক্রমাগতভাবে ঘটাচ্ছে। এবং এই যে মানুষকে হত্যা করা, এই যে মানুষকে হত্যা করে তাদের যে সক্ষমতা, তাদের অর্থে সক্ষমতা, এটাকে মানুষকে জানান দেওয়া, মানুষকে ভীত করার এই যে চক্রান্তটি, এই পরিবেশ তৈরি করার, এইটা কিন্তু তারা কোনো কোনো ক্ষেত্রে সফল হয়ে যায়। এই যে ক্ষেত্রে দরকার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশের রাজনীতি গড়ে তোলা। এটা হচ্ছে না বলেই আমাদের কিন্তু এই সংকটটা দেখা দিয়েছে। আপনি যখনই বলবেন যে আপনি ওই 5ই মেতে হেফাজত ইসলামের সমাবেশে আপনি লোক ডেকে আনতে বলবেন, তখন এই সংস্কৃতি মানুষকে কিন্তু সমর্থন দিবে না। অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায় এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরাও সেটি প্রত্যাশা করব যে মানুষের উন্নয়ন যেমন প্রয়োজন রয়েছে, উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি একই সঙ্গে মানুষের ভিতর যে নিরাপত্তা বোধটাও জাগ্রত হবে। অপরাধ যেখানেই ঘটুক, যেভাবেই ঘটুক, সংগঠিত আর নির্বিচ্ছিন্ন, সেই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করলে এবং বিচারের আওতায় আনলেই মানুষ বুঝতে পারবে যে না, এখানে সরকার সক্রিয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্ষম। সেই সক্ষমতা তারা প্রমাণ করবেন, সে প্রত্যাশা রেখে আজকের জিরো আওয়ারের আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।